ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি এত মধু কেন জানেন? কারণ ওনারা 26-এ নির্বাচন করছেন, 26-এ 5 বছর পরে আবার নির্বাচন হবে। রাষ্ট্রপতি যদি সেম টাইম রাষ্ট্রপতি যদি ওনারা নির্বাচিত করেন, তাহলে আগামী যে নির্বাচন হবে তাহলে ওনাদের অধীনস্থ রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হবে না। এই জন্য রাষ্ট্রপতিকে রেখে দিলেন। রেখে দিয়ে আমি বলে রাখলাম আজকের প্রোগ্রাম থেকে 1 বছর পরে ওই রাষ্ট্রপতিকে ওনারা পরিবর্তন করবেন। কারণ ওনারা যখন নির্বাচন করবেন তখন ওনাদের রাষ্ট্রপতির তখন মেয়াদ হবে 4 বছর। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেদিন দুইটি শপথ হবে সেদিন উনি বলেছেন আমি 2টি শপথ দিব না, কারণ দ্বিতীয় যে শপথটি এই শপথটি আমাদের সংবিধানে নেই। ভালো কথা, আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে শপথ গ্রহণ করব। আচ্ছা মানলাম আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে শপথ, তার মানে ওনারা সংবিধানের বাইরে যাবেন না। ভালো কথা, সংবিধান প্রেমী যদি হন তাহলে আমাদের সংবিধানে 6ষ্ঠ তফসিলে বলা আছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। তাহলে আপনি কেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলছেন? তখন তো বলেন না সংবিধান পরিবর্তন করে সংবিধান অন্তর্ভুক্ত করে তারপরে আমরা বলবো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তাহলে এখন কেন বলেন? তখন সংবিধান কোথায় যায়? কয় আমার পক্ষে থাকলে মিষ্ট আর আমার বিপক্ষে গেলে দুষ্ট। এই প্রকৃতি। আপনি জানেন আমাদের সংবিধানের 4-এর ক বলা আছে শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিকৃত প্রত্যেকটা অফিসে থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর অফিসে কি শেখ মুজিবুর রহমানের ছবি আছে? তাহলে আপনারা সংবিধানের দোহাই এখানে নেই কেন? আমাদের সংবিধানে 59-এ বলা আছে সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রত্যেককে মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ অবস্থায় তারা যখন প্রশাসক নিয়োগ করেছিল সবচেয়ে বেশি বিরোধিতা করেছে বিএনপি। কিন্তু যখন বিল উত্থাপন করলেন এই অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশটা ছিল সে অধ্যাদেশটা হুবহু পাশ করলেন এবং ওনারা বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করে দিলেন। অথচ ওনাদের তফসিলে ওনাদের 31 দফা এবং ওনাদের ইশতেহারে বলা আছে মৃত্যুজনিত বা উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া কখনো প্রশাসক নিয়োগ করবেন না। তাহলে ভাই সংবিধানটা কোথায় গেল? আপনার সংবিধানটা কোথায় গেল? আপনি যে বারবার বললেন, এর আগে বলেছেন আমরা শপথ নিব, ওনারা বারবার বলেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। ভাই আপনি যদি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করেন, আপনি কি আসলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করছেন? জুলাই সনদের যে ওয়ার্ডার আছে সে ওয়ার্ডারের 2টা শপথ নেওয়ার কথা বলেছেন। আপনি জানেন আমাদের নির্বাচন নিয়ম হচ্ছে 5 বছর পর, মানে আমাদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল 28 সালে। 26 সালে নির্বাচন করলেন কোন আইনের ভিত্তিতে? সংবিধানের ভিত্তিতে না, এই যে ওয়ার্ডারের ভিত্তিতে। তাহলে এক বাবার দুই সন্তান, এক সন্তানের বয়স 69 বছর, আরেক সন্তানের বয়স 52 বছর। আপনি 69 বছর সন্তানটাকে অবৈধ বললেন, আবার 52 বছর সন্তানটাকে বৈধ বললেন। এটা কি ভণ্ডামি? এটা কি জাতির সাথে ভণ্ডামি? করবেন না। ছোটবেলায় বাড়িতে গরম ভাতের সাথে যে ঘিয়ের ঘ্রাণ পেতেন সেই স্বাদ কি আজও মনে পড়ে? আপনার সেই স্মৃতি আর স্বাদ ফিরিয়ে দিতে আমরা নিয়ে এসেছি পাবনার বিখ্যাত দানাদার ঘি। প্রতিটি ফোঁটা ঘি আমরা তৈরি করি নিজস্ব তত্ত্বাবধানে, একদম ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত উপায়। আজই অর্ডার করুন। অর্ডার করতে এখন অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আনুর প্রোডাক্টসের ফেসবুক পেজে মেসেজ করুন। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া। আমাদের আইনমন্ত্রী বলেছেন জুলাই সনদ নাকি প্রতারণার দলিল। মানে দ্যাট টাইম আই ওয়াজ কনফিউজড যে হু ওয়াজ ফ্রড? প্রতারকটা কে? প্রতারক কি জামাত যে জুলাই সনদে স্বাক্ষর করতে একটু লেন্দি করেছে, নাকি এনসিপি যে অনেক পরে গিয়ে স্বাক্ষর করেছে, নাকি সবার আগে যিনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন বিএনপি? কে প্রতারক? আমি একটু হচ্ছিলাম যে আসলে প্রতারক কে। কিন্তু কয়েকদিন আগে সংসদের সর্বশেষ যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে প্রতারক কে, তিনি বললেন
নির্বাচন দিবে না ইউনূস সরকার, এজন্য জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। দ্যাট টাইম হি হ্যাজ গিভেন দ্য কনফেশনাল স্টেটমেন্ট, আই এম দ্য ফ্রড অফ ফ্রডস, আই এম দ্য কিং অফ ফ্রড। তিনি বুঝাচ্ছেন তিনি হচ্ছে ফ্রডের রাজা। মানে বাংলাদেশের ইতিহাসে প্রতারণার দলিল এবং অ্যাডমিটেড প্রতারক আমাদের এই বর্তমান সরকার। দেখেন ওনাদের প্রতারণার ইতিহাস, ওনারা যখন বলেছে গণভোট একই দিনে হবে, নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, তখন একমাত্র জামাত ইসলাম বলেছে না আগে হইতে হবে। আমাদের এনসিপির বন্ধুরা বলেছেন না একই দিনে হোক, কারণ আমাদের এনসিপির বন্ধুরা অভিজ্ঞতা একটু কম ছিল, বিএনপির ইতিহাস সম্বন্ধে ওনাদের ধারণা কম ছিল। বাংলাদেশের ইতিহাসে দুইবার গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরবর্তীতে বিএনপি দুইবারে ক্ষমতা আসছে, দুইবারের জাতির সাথে প্রতারণা করেছে। 91 সালে গণ অভ্যুত্থানের পরে 91 সালে যখন নির্বাচন হবে, 3 জোটের রূপরেখা, সেই 3 জোটের রূপরেখায় বলা হয়েছিল যে আমাদের একটা নির্বাচন আয়োজন করতে হবে। ওই সময় ভাষা সৈনিক গোলাম আজম সাহেব তিনি বলেছেন এভাবে নির্বাচন আয়োজন করলে কেউ মানবে না, আমরা একটা তত্ত্বাবধায়কের অধীনে বা একটা নিরপেক্ষ ব্যক্তির অধীনে আমরা নির্বাচনটা করলে মনে হয় জনগণ মেনে নিবে। তখন বলে যে নিরপেক্ষ কে আছে, তখন বলে যে নিরপেক্ষ আছে হচ্ছে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। যেহেতু নিরপেক্ষ উনি, কিন্তু আমাদের কনস্টিটিউশনে 66-এ বলা আছে কেউ যদি লাভজনক কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে বা বেতন পায় সরকার থেকে, তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। তখন সবাই বলল তাহলে কি করব, সংবিধানের ভায়োলেশন তো করা যাবে না। তখন উচ্চ আদালত এবং সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন যে জনগণের সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, যেহেতু আমাদের সংবিধানের 7(2)তে বলা আছে জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান, তখন বলা হয়েছে সংবিধানের উপরে জনগণের অভিপ্রায়কে প্রাধান্য দেওয়া হোক। তখন এই প্রধান বিচারপতিকে এনে উপরাষ্ট্রপতি করা হয় এবং সেই সময় বলা হয়েছে 3 জোটের রূপরেখা। 3 জোটের রূপরেখার মধ্যে বলা হয় যিনি ক্ষমতা আসবেন তার প্রথম কাজ হবে আমাদের যে প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে ক্যাবিনেট শাসিত সরকারে যাবেন এবং তত্ত্বাবধায়ক সরকার এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করবেন এবং আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ওই নির্বাচনে 140টা আসন পেয়েছে বিএনপি, 18 আসন পেয়েছে জামাত। ক্ষমতা গ্রহণ করার কোনো সুযোগ ছিল না সেদিন বিএনপির। সেদিন জামাত নিঃস্বার্থভাবে কোনো ধরনের শর্ত না দিয়ে সেদিন জামাত বিএনপিকে প্রথম ক্ষমতার স্বাদ দিয়েছিল। প্রথম ক্ষমতার স্বাদ পাওয়ার পরে ওনারা আবার জাতির সাথে বেঈমানি করেছে। ওনারা তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করেননি, ওনারা আইন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করেননি, ওনারা নিজের অধীনে একটা নির্বাচন দিয়েছেন। পরবর্তীতে আন্দোলনের মুখে পড়ে 20 দিনের মাথায় আবার নতুন নির্বাচন দিয়ে সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করে আবার নির্বাচন দিয়েছিল। তার মানে প্রতারণার ইতিহাস 91 থেকে শুরু হয়েছে। 2001 সালে ক্ষমতা আসার পরে ওনারা একবার ক্ষমতা গেলে আর ক্ষমতা ছাড়তে চান না। ওনারা কি করলেন, ওনাদের তত্ত্বাবধায়ক সরকারের বিধানের মধ্যে ছিল যিনি সর্বশেষ প্রধান বিচারপতি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। ওনারা দেখলেন ওনাদের আইন বিষয়ক সম্পাদক কে এম হাসান সাহেব আইন বিষয়ক সম্পাদক, ওনারা চিন্তা করলেন উনি যে বিএনপি যখন ক্ষমতা ছাড়বে তখন কে এম হাসান সাহেব শেষ প্রধান বিচারপতি হবেন না। তাহলে ওনারা কি করলেন, ওনারা আবার সংবিধান পরিবর্তন করে বয়স বাড়িয়ে কে এম হাসানকে এই তত্ত্বাবধায়ক সরকারকে প্রদান করেছেন। তারপরে কি হয়েছে আমরা জানি, 17-18 বছর আমাদেরকে ফ্যাসিজম আমাদেরকে কিভাবে ধরেছে। তার মানে এবারে কি করেছে জানেন আপনি, এবারে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি এত মধু কেন জানেন? কারণ ওনারা 26-এ নির্বাচন করছেন, 26-এ 5 বছর পরে আবার নির্বাচন হবে। রাষ্ট্রপতি যদি সেম টাইম রাষ্ট্রপতি যদি ওনারা নির্বাচিত করেন তাহলে আগামী যে নির্বাচন হবে তাহলে ওনাদের অধীনস্থ রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হবে না।
এই জন্য রাষ্ট্রপতিকে রেখে দিলেন। রেখে দিয়ে আমি বলে রাখলাম আজকের প্রোগ্রাম থেকে 1 বছর পরে ওরা রাষ্ট্রপতিকে ওনারা পরিবর্তন করবেন। কারণ ওনারা যখন নির্বাচন করবেন তখন ওনাদের রাষ্ট্রপতির তখন মেয়াদ হবে 4 বছর। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেদিন দুইটি শপথ হবে সেদিন উনি বলেছেন আমি 2টি শপথ নিব না, কারণ দ্বিতীয় যে শপথটি এই শপথটি আমাদের সংবিধানে নেই। ভালো কথা, আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে শপথ গ্রহণ করব। আচ্ছা মানলাম আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে শপথ, তার মানে ওনারা সংবিধানের বাইরে যাবেন না। ভালো কথা, সংবিধান প্রেমী যদি হন তাহলে আমাদের সংবিধানে 6ষ্ঠ তফসিলে বলা আছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। তাহলে আপনি কেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলছেন? তখন তো বলেন না সংবিধান পরিবর্তন করে সংবিধান অন্তর্ভুক্ত করে তারপরে আমরা বলবো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তাহলে এখন কেন বলেন? তখন সংবিধান কোথায় যায়? কয় আমার পক্ষে থাকলে মিষ্ট আর আমার বিপক্ষে গেলে দুষ্ট। এই প্রকৃতি। আপনি জানেন আমাদের সংবিধানের 4 ক বলা আছে শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিকৃত প্রত্যেকটা অফিসে থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর অফিসে কি শেখ মুজিবুর রহমানের ছবি আছে? তাহলে আপনারা সংবিধানের দোহাই এখানে নেই কেন? এখানে নেই কেন? আমাদের সংবিধানে 59-এ বলা আছে সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রত্যেককে মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ অবস্থায় তারা যখন প্রশাসক নিয়োগ করেছিল সবচেয়ে বেশি বিরোধিতা করেছে বিএনপি। কিন্তু যখন বিল উত্থাপন করলেন এই অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশটা ছিল সে অধ্যাদেশটা হুবহু পাশ করলেন এবং ওনারা বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করে দিলেন। অথচ ওনাদের তফসিলে ওনাদের 31 দফা এবং ওনাদের ইশতেহারে বলা আছে মৃত্যুজনিত বা উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া কখনো প্রশাসক নিয়োগ করবেন না। তাহলে ভাই সংবিধানটা কোথায় গেল? আপনার সংবিধানটা কোথায় গেল? আপনি যে বারবার বললেন, এর আগে বলেছেন আমরা শপথ নিব, ওনারা বারবার বলেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। ভাই আপনি যদি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করেন, আপনি কি আসলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করছেন? জুলাই সনদের যে ওয়ার্ডার আছে সে ওয়ার্ডারের 2টা শপথ নেওয়ার কথা বলেছেন। আপনি জানেন আমাদের নির্বাচন নিয়ম হচ্ছে 5 বছর পর পর, মানে আমাদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল 28 সালে। 26 সালে নির্বাচন করলেন কোন আইনের ভিত্তিতে? সংবিধানের ভিত্তিতে না, এই যে ওয়ার্ডারের ভিত্তিতে। তাহলে এক বাবার দুই সন্তান, এক সন্তানের বয়স 69 বছর, আরেক সন্তানের বয়স 52 বছর। আপনি 69 বছর সন্তানটাকে অবৈধ বললেন, আবার 52 বছর সন্তানটাকে বৈধ বললেন। এটা কি ভণ্ডামি? এটা কি জাতির সাথে ভণ্ডামি? করবেন না। আপনারা চাইলেও আমলিক হইতে পারবেন না। আপনারা আমলিকের মতো অনেকবার ভাব দেখান, কিন্তু আমলিক হইতে পারবেন না। 96-তে বাধ্য হয়ে 15 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে সংবিধান পরিবর্তন করেছিলেন। আমার বিশ্বাস এই জুলাই সনদ বিএনপি বাধ্য হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে। বাস্তবায়ন করছে না কেন জানেন? নির্বাচনের ঠিক আগের দিন বিএনপির এক মন্ত্রী, বর্তমান মন্ত্রীর সাথে আমি যমুনা টিভিতে টকশো করছিলাম। আমি বলেছিলাম বিএনপি সবচেয়ে বড় অ্যালার্মিং হবে জয়ী হওয়ার পরে ওনাদের পরিবারতন্ত্র নিয়ে সবচেয়ে বড় বিপদে পড়বেন। কারণ জুলাই সনদে বলা আছে যিনি দলীয় প্রধান উনি রাষ্ট্রপ্রধান, উনি ক্যাবিনেটের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তার মানে ওনার তো ব্যক্তি আছে একজন, তাহলে ওনারা তো দলও ছাড়বেন না, আবার কি ক্যাবিনেটও ছাড়বেন না। এই জন্যই ওনারা এটা বাস্তবায়ন করতে চায় না। ওনারা আমাদেরকে ওনাদের 31 দফার প্রথম দফা সেটি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন, সেটা ওনারা ভায়োলেশন করেছেন। ওনারা বারবার বলেন নোট অফ ডিসেন্ট ছাড়া সব কিছু আমরা বাস্তবায়ন করব। সুপ্রিম কোর্টের সচিবালয়ের ক্ষেত্রে ওনাদের নোট অফ ডিসেন্ট ছিল না, সে সচিবালয় প্রতিষ্ঠিত সচিবালয় ওনারা বাদ দিয়ে দিলেন। ওনারা জনগণকে মূলা দেখাচ্ছেন। মূলাটা কি জানেন? ফ্যামিলি কার্ড। যত কিছুর জন্য, সকল কিছুর জন্য একটা কার্ড। আমরা এর আগে শেখ হাসিনাকে দেখতাম, উনি যে কোনো কিছু হলে ধরেন আপনার বেগুন নেই, আলুজি খান, বেগুনি না আলুজি খান, মানে একটা অপশন দিত। আর আমাদের সরকার
যা কিছু হোক আমাদের কি বলে ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড। কিরে ভাই, এলপিজি কার্ডের অবস্থা কি জানেন? এলপিজি কার্ড, এলপিজির দাম ছিল 1200 টাকা, ওনারা 745 টাকা বাড়াইয়া 1945 টাকা করলো করে এরপর 745 টাকা বাড়াইয়া এরপর জনগণকে বলে আপনার জন্য একটা কার্ড নিয়ে আসি, 500 টাকা প্রতি মাসে আপনি পাবেন। বাহ বাহ, এটা গল্প হচ্ছে একটা লোক গ্রাম থেকে আসছে, এসে এভাবে বিল্ডিং গুনতেছে, 1 তলা 2 তলা 3 তলা 15 তলা পর্যন্ত গুনছে। গনে এক বিএনপি নেতা তার কাছে আসেন, এই ভাই আপনি কি জানেন এখানে গুনতে হলে প্রতি তলা 1 টাকা দিতে হয়? ভাই আমি তো জানতাম না। তাহলে কত তলা গুনেছেন? 15 তলা গুনেছি। তাহলে 15 টাকা দিতে হবে। আর লোকটা বলে, ভাই আমার কাছে তো 10 টাকা আছে। তখন বিএনপি নেতা বলতেছেন, ঠিক আছে তোমাকে আমি ভালোবাসি, গ্রামের লোকদেরকে আমি ভালোবাসি, তোমাকে আমি 5 টাকা ডিসকাউন্ট দিলাম। সে তো ব্যাপক খুশি, কিরি ভাই এত ভালো মানুষ, ঢাকা শহরে এত ভালো মানুষ আছে, আমাকে 5 টাকা ডিসকাউন্ট দিল। বউকে বলে, জানো একটা ভালো মানুষ পেয়েছি, যে ভালো মানুষ আমাকে 5 টাকা ডিসকাউন্ট দিয়েছে। আসলে কি ডিসকাউন্ট দিয়েছে? 15 টাকা। এই যে 745 টাকা বাড়াইয়া 500 টাকার এই যে এলপিজি কার্ড দিচ্ছেন, ওই ডিসকাউন্টের মতো প্রতারণা করছেন আপনার জাতির সাথে। তো সুতরাং এগুলা করবেন না, আল্লাহর ওয়াস্তে এগুলার করবেন না। আপনাদের উদ্যত আহ্বান থাকবে, জুলাই সনদ আমাদের ভাইদের রক্তের বিনিময়ে সনদ। 1500 জন জীবন দিয়েছে। আমি ওই দিন একটা রিক্সা চালকের গল্প শুনছিলাম, তার মুখ থেকে। রিক্সা চালক বললেন, বিশ্বাস করেন ভাই, 4 আগস্ট যখন শাহবাগে একজন আহত হয়েছে, মুখটা মুড়িয়ে ছাত্ররা, আমি তখন রিক্সা চালাচ্ছিলাম, আমাকে তখন আমার রিক্সা উঠে দিয়েছিল, ভাই একটু ঢাকা মেডিকেল নিয়ে যান। বাচ্চাটাকে আমি ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম, বাচ্চাটা যাওয়ার সময় কান্না করছিল, পিছন থেকে কি ডাকছিল, আমি দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছি। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ইমার্জেন্সি আমাকে বলে ছেলেটা মারা গেছে। মুখটা খোলার পরে দেখি যে এই ছেলে কেউ না, এই ছেলে আমার ছেলে, এ ছেলে আমার ছেলে। বিশ্বাস করেন ভাই, আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার ছেলে বাবা বাবা করে রিক্সার পিছনে আমাকে ডেকেছিল, সে ছেলের শেষ মুখটা আমি দেখতে পাইনি। আজকে আপনি জাতির সাথে গাদ্দারি করছেন। আশুলিয়া একটা রিক্সা, আশুলিয়া একটা ছেলে, একটা মা বলেছিল, আমার ছেলেটা আহত অবস্থায় জীবিত ছিল। পুলিশরা যখন আগুনে দিচ্ছিল তখন দেখলো যে একটা আহত অবস্থা, আমার ছেলেটাকেও সে আগুনের মধ্যে ঢেলে দিয়েছিল। এত হাজার হাজার শত শত পঙ্গুত্বের বিনিময়ে আমাদের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, যেখানে ছাত্ররা স্লোগান দিয়েছিল রাষ্ট্র সংস্কার চাই, যে জেনজিদেরকে আমরা বলতাম এরা ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, এরা পাবজি খেলে, এদের দিয়ে কিছু হবে না, সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে জেনজিদের সাথে গাদ্দারি করবেন না, এই জেনজিদের সাথে গাদ্দারি করবেন না, এই জেনজিদের সাথে গাদ্দারি করবেন না। তো সুতরাং আমি সরকারকে আবারও আহ্বান জানাবো, আমার বিশ্বাস খুব দ্রুত জুলাই সনদ ওনারা বাস্তবায়ন করবেন এবং আমাদের শহীদ পরিবার যারা এখানে আছেন তাদের আকাঙ্ক্ষা পূরণ করবেন। এবং এই বাংলাদেশে সবার আগে, বাংলাদেশে যে স্লোগান দিয়েছেন, আমরা চাই না সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক, আমরা মনে করি সবার আগে বাংলাদেশ হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।